গ্রিক পুরাণের রাজা মিদাস জগতের সেরা ধনীদের সেরা ধনী হওয়ার আকাঙ্ক্ষা করলেন। তিনি চাইলেন তিনি যা কিছুই স্পর্শ করবেন তাই যেন সোনা হয়ে যায়। তার ইচ্ছে পূরণ হল। তিনি রুটি স্পর্শ করলেন, রুটি সোনা হয়ে গেল। তিনি পানি স্পর্শ করলেন, পানিও সোনা হল। দৃশ্যটি দেখে তার একমাত্র কন্যা আনন্দে তাকে জড়িয়ে ধরল, কিন্তু সেও সোনা হয়ে গেল। রাজা কাঁদলেন। তিনি সব কিছু পেলেন, কিন্তু আসলে তিনি সবই হারালেন। আজ আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে সব কিছুই যেন টাকা দিয়ে মাপতে হচ্ছে। টাকা দিয়েই মাপতে শুরু করেছি আমরা। যার টাকা আছে সেই সম্মানিত। কে কতটা সুন্দর তা নির্ভর করছে কার কতটা টাকা আছে। এখানে আস্থা, বিশ্বাস, জীবন, সম্মান, আভিজাত্য সব কিছুই টাকা দিয়ে বিচার করা হচ্ছে। ভালোবাসার মতো একান্ত গভীর সম্পর্কগুলোও এখন টাকা দিয়েই মাপার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। টাকা, টাকা আর টাকা। রাজা মিডাসের মতো টাকা আমরা পেয়েছি, অনেকেই আমরা টাকা পেয়েছি, কিন্তু আমরা কি হারিয়েছি সেটা হয়তো বুঝতেও পারছি না। 2019 সালের জাপানের একটা ছোট্ট শহরের ছিমছাম একটা অ্যাপার্টমেন্টে একজন মানুষকে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোকের বয়স 53, একা থাকতেন। কেউ জানতই না তিনি আসলে কতদিন আগে মারা গেছেন। জমে থাকা নিস্তব্ধতা ভেঙে পুলিশ যখন ঘরে ঢুকল, তখন দেখা গেল 8 কোটি টাকা, ফ্রিজে পচে যাওয়া খাবার, আর চারিদিকে অদ্ভুত এক শূন্যতা। ঘরের দেওয়ালে বা কোথাও কোনো ছবি পাওয়া গেল না। কোনো প্রিয় মানুষের কোনো চিঠি, কোনো লেখা, কোনো ছবি, কিছুই ছিল না সেই ঘরে। টেবিলের উপর ছোট্ট একটা চিরকুটে শুধু ছোট্ট একটা লেখা, সব পেয়েছিলাম, কিছুই ছিল না। এই মাত্র 5টা শব্দ, 5টা শব্দের একটা চিঠি। এই 5টা শব্দই যেন তার জীবনের, সম্পূর্ণ জীবনের এক সার সংক্ষেপ। এই মানুষটি আসলে কি পেয়েছিলেন? টাকা, গাড়ি, বিলাসিতা, সামাজিক সম্মান, স্ট্যাটাস সবই পেয়েছিলেন তিনি। আর তার কি কি ছিল না? ভালোবাসা ছিল না, মানুষের সাথে গভীর সম্পর্ক ছিল না তার, একটুখানি মায়ার নির্ভরযোগ্য একটা হাত ছিল না তার কাছে। আসলে আমরা এখন এমন একটা সময়, এমন একটা যুগে ঢুকে পড়েছি যেখানে আমরা প্রতিদিন অনেক অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি। আর যত বেশি প্রযুক্তির সাথে আমরা যুক্ত হচ্ছি, ততই মানুষের সাথে আমাদের সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এরকম একাকী মৃত্যুর হার অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটা এখন অনেকটা যেন স্বাভাবিক। জাপানি ভাষায় এরকম নিঃসঙ্গ একাকী মৃত্যুর জন্য একটা বিশেষ শব্দও রয়েছে, যাকে বলা হয় কদুকুশি। আবার এই আলো ঝলমলো সেই জাপানেই প্রতি বছর বহু মানুষ মারা যান কেবল অতিরিক্ত কাজের চাপে। স্থানীয় ভাষায় তারা এটাকে বলে কারোসি। আপনি জানলে অবাক হবেন, শুধু জাপান নয়, বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতেই কিন্তু আত্মহত্যার রেট সব থেকে বেশি। তাদের টাকা আছে, জৌলুস আছে, চোখ ধাঁধানো শহর আছে, কিন্তু তারা বাঁচতে চাইছে না কেন? কি অদ্ভুত! একদল মরছে টাকার অভাবে, আর একদল মরছে টাকার আভিজাত্যে, একদল মরছে একাকিত্বে,
আর একদল মরছে টাকার পেছনে ছুটতে ছুটতে, কাজ করতে করতে। একদল মরছে যুদ্ধে, আর একদল মরছে সোনা রূপা ডায়মন্ডের নেশায়। আচ্ছা বলুন তো, আমরা এই মানুষেরা, আমরা কি আমাদের জন্মগ্রহণের সময় টাকা চিনতাম? সোনা কি জিনিস, তার কি কোনো মূল্য ছিল আমাদের কাছে? মনে করে দেখুন তো সেই দিনগুলোর কথা। শৈশবে আমাদের কাছে আনন্দের অর্থ ছিল বৃষ্টির শব্দ, কাগজের নৌকা, মাটির পুতুল কিংবা মায়ের আঁচল। 1 টাকার একটা নোট আর একটা রঙিন কাগজের মাঝে আমাদের কাছে কোনো পার্থক্যই ছিল না, রাইট? টাকা আমাদের জীবনে কোনো লক্ষ্য ছিল না। তাহলে সেই আমাদের কাছেই টাকা কিংবা সোনার মূল্য এত বেশি হয়ে গেল কিভাবে? এত বেশি মূল্যবান হয়ে গেল কেন তারা? আমরা বড় হলাম, আর কিভাবে যেন আমাদের জীবনের কম্পাস শুধু টাকার দিকেই ঘুরে গেল। কেন আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, শ্রম আর এই অমূল্য আবেগগুলোকে শুধু টাকার পেছনে বিলিয়ে দিচ্ছি? আলেকজান্ডারের কথা ভাবুন। মাত্র 32 বছর বয়সে তিনি সেই সময়ের চেনা পৃথিবীর প্রায় সবটুকুই দখল করে নিয়েছিলেন। তিনি ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র। তিনি ছিলেন আর একজন সেই সময়ের বিখ্যাত দার্শনিক ডায়োজনিসের ভক্ত। তিনি ছিলেন বুদ্ধিমান। তিনি তার জেনারেলদেরকে বলেছিলেন তার মৃত্যুর পর যেন তার 2টি হাত কফিনের বাইরে বের করে রাখা হয়, যেন পৃথিবীর মানুষ দেখতে পায় আলেকজান্ডার। এই আলেকজান্ডার যে পৃথিবী জয় করেছিল, সেই আলেকজান্ডার এখন সম্পূর্ণ খালি হাতে কবরে যাচ্ছে। বুঝতেই পারছেন, আলেকজান্ডার অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন এবং মানবিকও ছিলেন। কিন্তু সেই তিনি, যাকে এখন আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, সেই তিনি কেন সারা পৃথিবী জুড়ে যুদ্ধ করে বেরিয়েছিলেন? লক্ষ লক্ষ মানুষকে হত্যার করুণ পরিণতি বরণ করতে হয়েছিল তার যুদ্ধের কারণে। জয়ের নেশা তাকে একেবারে গ্রাস করে ফেলেছিল। অর্থের নেশা, সোনাদানা সঞ্চয়ের নেশা, ক্ষমতা কিংবা পদবীর নেশা, রাজা হওয়ার নেশা, মন্ত্রী হওয়ার নেশা, স্ট্যাটাসের নেশা। আসলে আমরা আমাদের শৈশব থেকেই সামাজিক যে অভ্যাসের মধ্যে বড় হয়েছি, সেখানে টাকাকে চেনানো হয়েছে অত্যন্ত মূল্যবান হিসেবে। বলা হয়েছে সোনা অত্যন্ত দামি ধাতু। বলা হয়েছে র্যাঙ্ক আর স্ট্যাটাসই হলো জীবনের সফলতা। আর আমরা একটু একটু করে ধীরে ধীরে সেই মানসিক অভ্যাসে অভ্যস্ত হয়েছি। ব্ল্যাককে কালো বলার যে মানসিক অভ্যস্ততা, হোয়াইটকে সাদা বলার যে অভ্যাস, এটা সেই একই মানসিক অভ্যাস থেকে সৃষ্টি অনুভব। সামাজিক অভ্যাসগুলোই আমাদের ব্যক্তিগত অভ্যাসগুলো গড়ে দেয়। সামাজিক অভ্যাসের দ্বারাই গড়ে ওঠে আমাদের সংস্কৃতি। আর আমাদের মন, আমাদের এই মানুষের মন আসলে স্পঞ্জের মতো, যে সংস্কৃতির মাঝে সে জন্ম নেয়, যে সংস্কৃতির মাঝে মানুষের মন ডুবে থাকে, সেই রকম মানসিক অভ্যাসের হাতেই বন্দী হয় মানুষ। সমাজ আমাদের মনের সফটওয়্যারে এই ধারণাটি ইনস্টল করে দিয়েছে। কেন আমরা এই একই চক্র হতে বের হতে পারি না? তার কারণ কি জানেন? কারণ হলো মানুষের মন আসলে একটা হ্যাবিট মেশিন। আপনি এটাকে বলতে পারেন হেডনিক ট্রেডমিল। আপনি প্রথমে হাঁটতে থাকবেন, তারপর ধীরে ধীরে এর গতি বাড়বে। আপনি দৌড়াতে থাকবেন, এরপর সেই ট্রেডমিলের স্পিড আরও বাড়বে। আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকবেন, আর দৌড়াতে দৌড়াতে একদিন শরীরের সবটুকু শক্তির শেষ সীমায় পৌঁছে যাবেন, কিন্তু আপনি থামতে পারবেন না। আমরা যখন প্রথমবার টাকা উপার্জন করি, আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়। আমরা যখন প্রথমবার কোনো ক্ষমতা অর্জন করি, প্রথমবার যখন কোনো সফলতা কিংবা কোনো পদক বা পদবি অর্জন করি, তখন আমাদের মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ হয়, আর সমাজ তখন সেই সাফল্যের প্রশংসা করে।
আর সমাজ যখন সেই সাফল্যের প্রশংসা করে, আমাদের ভেতরে ডোপামিনের নিঃসরণটা আরও বেড়ে যায়। আর ভেতর থেকে একটা অনুভব, আরও চাই, আরও চাই, এই সিগন্যালটি বাড়তে থাকে। যখন আমরা আরও কিছু পাই তখন মনে হয় নট এনাফ, আরও চাই। আচ্ছা, বলতে পারেন, এই যে আরও চাই, আরও বেশি চাই, সেই আরও বেশি আসলে কত? কত হলে সেটা সুখ এনে দেবে? কত হলে আমরা বলবো এটা সর্বোচ্চ? না, এর কোনো সীমা নেই। মানুষের জীবনে ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, কিন্তু ইচ্ছের, চাহিদার কোনো সীমা নেই। আকাঙ্ক্ষার কোনো তলদেশ হয় না। আজ আপনি যেটিকে সীমা বলছেন বা সীমা বলে মনে করছেন, সেটির কাছাকাছি আসলেই আপনি নতুন একটা সীমা দেখতে পাবেন। যেন অনেকটা টিস্যু বক্সের মতো, একটা তুলছেন তো আর একটা এসে হাজির, এরপর নতুন আর একটা সীমা। তবে আনন্দের কথা কি জানেন? আপনি কিন্তু আপনার হ্যাবিট মেশিনকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখেন। আজ থেকে আপনি যদি চারপাশের অন্যদের কি কি আছে, কার কত সুন্দর গাড়ি আছে, কত সুন্দর বাড়ি আছে, কার চেহারাটা কত বেশি সুন্দর, এই সব সুন্দর জিনিসগুলো দেখার অভ্যাসটা কমিয়ে দেন, তাহলে আপনার যা আছে তা দিয়ে আপনার অন্তর ধীরে ধীরে পরিপূর্ণতা অনুভব করতে থাকবে। আপনি যদি অন্য মানুষের যা কিছু আছে সেসব দেখা বন্ধ করে দেন, অন্যদের যা কিছু আছে সেই সমস্ত আলোচনা থেকে নিজেকে সরিয়ে রাখেন, আলোচনাগুলো না করেন, আর একই সাথে আত্মসম্মান হিসেবে আপনি যদি মিনিমালিস্ট জীবন দর্শনকে গ্রহণ করেন, তবে আপনার মাঝে সামাজিক চাপগুলো কমতে শুরু করবে। অন্যদের কি আছে সেসব যখন আপনি দেখবেন না, তখন আপনার অন্তরে নতুন নতুন চাহিদা বা আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া কমতে শুরু করবে। ধীরে ধীরে আপনি আপনার অন্তরে অভাব মুক্তির স্বাদ অনুভব করবেন। আর এভাবেই আপনার জীবন হয়ে উঠবে সত্যিকার পরিপূর্ণ আনন্দের।